ভালো সময়ে এসেছি। আর শোন, এবার যদি ওই মহিলা কনস্টেবলকে এখানে দেখিস, সবারই আগে আমাকে জানাবি, আমাকে। তারপরে দেখিস আমি কি করি। একটু অপেক্ষা করো সন্টু নস্কর, তারপরে দেখো কে কি করে। দিদি, আপনার সঙ্গে একটু কথা বলতে পারি? না, আমার কাজ আছে। দিদি 2 মিনিটের বেশি আমি সময় নেব না। সকাল থেকে দরজায় দরজায় ঘুরছি, কিন্তু কাজের কাজ কিচ্ছু হয়নি। বিশ্বাস করুন, আপনি আমার কথাটা শুনুন, আপনার কোনো খরচা হবে না। আসলে আমার বাড়িতে খুব অভাব, জানেন। যদি কাজটা না হয় আমায় খালি হাতে বাড়ি ফিরে যেতে হবে। না না, অন্য ঘরে দেখুন। দিদি 2 মিনিট, আমাদের কোম্পানি থেকে না এই ফ্রিতে সাবান দিচ্ছে। হ্যাঁ, এর জন্য আপনাকে কোনো টাকা পয়সা কিচ্ছু দিতে হবে না। শুধু আমি কয়েকটা প্রশ্ন করব, সেগুলোর উত্তর দিলেই হবে। হ্যাঁ, আপনার পরিবারের ইনকাম কত? কত হবে? ধরুন ওই 8,000। 8,000। আপনারা কত দামে সাবান মাখেন? 20 টাকার লেবু সাবান আমাদের ওই অনেক। স্বামীর কোনো রোজগার নেই, আমি 3 বাড়ি কাজ করি, কোনো রকম চলে। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করব, কিছু মনে করবেন না তো? আপনার বাড়ি থেকে একটু আগে চিৎকারের আওয়াজ পাওয়া যাচ্ছিল। বলছি, এই অঞ্চলের সব পুরুষ মানুষরাই কি ওই মদের থেকে মদ খায়? আপনি কে? বলুন না। কেন আপনাকে এসব কেন বলবো? একটু আগে আমি যে চিৎকারটা পাচ্ছিলাম সেটা আপনারই, সম্ভবত মার খেয়েই। আপনার স্বামীও মদ খায়, তাই না? মদ খেতে খেতে একদিন আপনার স্বামী শেষ হয়ে যাবে। হ্যাঁ, আর ওই বেআইনি থেকে যাওয়ার জন্য পুলিশ যে কোনো দিন এসে আপনার স্বামীকে তুলে নিয়ে যাবে। তারপর জেল হবে, কত বছরের শাস্তি সেসব তো আমি বাদই দিলাম। না না দিদি, উনি মদ না খেলে দেবতার মতো মানুষ। মদই অনেককে দেবতা থেকে শয়তান করে দেয়। মদই তো তাহলে আমাদের শত্রু, তাই না? তাহলে আমরা সেই শত্রুটাকেই শেষ করে দিচ্ছি না কেন? একজন মেয়ে হয়ে আপনাকে বলছি, আপনি চাইলেই পারবেন। হ্যাঁ, আপনি সেই বিশ্বাসটা রাখুন। আপনি চান না আপনার স্বামী আবার আগের মতো ভালো হয়ে যাক? আপনার বাচ্চাদের নিয়ে কোনো চিন্তা করতে হবে না। ওই মদের ঠেক যখন সবাইকে শেষ করে দিচ্ছে, তখন চলুন না আমরা এই মদের ঠেকটাকেই শেষ করে দিই। 3 বাড়ি কাজ করে যা টাকা পাই, বাচ্চার মুখে নুন ভাত তুলে দেওয়ার আগেই টাকাটা নিয়ে নেয়। দিদি চিন্তা করবেন না, আপনিই পারবেন। হ্যাঁ, আপনিই পারবেন। নিজের মনে সেই জোরটা আনুন, নিজের ওপর বিশ্বাস রাখুন, একবার রুখে দাঁড়ান। হ্যাঁ, আপনারা সবাই একসঙ্গে পারবেন, নিশ্চয়ই পারবেন। ও বাবা! টাকা না দিয়ে আমায় বেরিয়ে এলে কেন? না, আমি তুমি আবার ওই চাইপাটগুলো খাবে। তোর কি দাদা? স্কুলে মাইনে দেওয়া বাকি। ছেলের স্কুলের মায়া বাকি, মাইনে যে স্কুলের কি হবে?
আমি না, আপনি পারবেন, আপনারা সবাই পারবেন। আমরা মেয়েরা চাইলে সব কিছু করতে পারি, আমরা সবাই মিলে পারবো, ঠিক পারবো। শুনুন, আমারও স্বামী আছে, শ্বশুর শাশুড়ি ননদ সবাইকে নিয়ে আমার বাস। আমিও আপনাদের মতোই একজন, শুধু আমি যেভাবে বলেছি সেভাবে আপনারা প্রস্তুত থাকবেন। মনের জোর কিন্তু একদম হারাবেন না। আমি সন্ধেবেলা আবার আসবো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আপনাকে তো আগে দেখিনি। কে আপনি? চেনা চেনা লাগছে। আমি সেলস গার্ল, সাবান বিক্রি করতে এসেছি, নেবেন? এদিকে আয়। কাউকে দেখলে প্রশ্ন করা, চল। এই ব্যাক 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 ব্যাক। তুমি এই পোশাকে? পরে বলবো, শুভ। আপাতত আপনি আমাকে একটা সাহায্য করুন। আপনি আমায় এমন একটা জায়গায় নিয়ে চলুন যেখানে আমি চেঞ্জ করে ইউনিফর্ম পরে আবার থানায় ফিরতে পারবো। মানে এটা কি তুমি? তুমি ডিউটি ছেড়ে বা এখানে কি করছো? এসব কথা বলার এখন সময় নেই, আপনি প্লিজ আমাকে তাড়াতাড়ি নিয়ে চলুন। এসো। অর্জুন, তুবড়ি ওরা এখানে কেন? তুবড়ি আবার এই পোশাকে? আশ্চর্য, ওর তো এখন ডিউটি আওয়ার্স। ব্যাস ব্যাস ব্যাস, এখানে বলছি আপনি একটু অপেক্ষা করুন, আমি জাস্ট চেঞ্জ করে ইউনিফর্মটা পরেই আসছি, কেমন? যাও। কি করছো তুমি? আজ আমি একটা বড় কাজ করতে চলেছি। আমার সামনে তো কোনো ঠাকুর দেবতা নেই, তাই পতি দেবতাকেই প্রণাম করে নিলাম। তুবড়ি, তুমি আবার আমার সাথে মজা করছো? ইস, কখনো না, আমার পাপ হবে না। আসছি আমি। যাও। এখনো আসছে না কেন অর্জুন? আশ্চর্য। কি হলো মা, তুমি আমাকে বাড়িতে ডেকে পাঠালে, তুমি বা এখানে দাঁড়িয়ে আছো কেন? না, আমি তোমাকে ডাকলাম, বাড়িতে আসতে বললাম, কিন্তু তোমার এতখানি দেরি হলো। আচ্ছা অর্জুন, তুমি কোথায় গেছিলে? মানে তুমি তো অফিস থেকে বেরিয়ে গিয়েছিলে। হ্যাঁ মা, তুমি তখন আমাকে বললেন ওই জমিটা দেখে আসতে, আমি ওটাই দেখতে বেরিয়েছিলাম। অর্জুন কি আমাকে মিথ্যে বলছে? মা? জমি দেখলে? না মা, জমি আর দেখা হলো কোথায়? আমি তো রাস্তা থেকে চলে এলাম, তুবড়ির সাথে দেখা হয়ে গেছিল। জানি আমি। তুমি জানো? হ্যাঁ, ওই তো রাস্তা দিয়ে আসছিলাম গাড়ি করে, দেখেই ফেলেছি বলতে পারো। তা একটা কথা বলো তো আমাকে, ওই সময় তোমরা দুজন ওখানে কি করছিলে? মানে
তুবড়ির তো এখন ডিউটি আওয়ার্স, কিন্তু ও তো ইউনিফর্মে ছিল না, ও তো নর্মাল পোশাকে ছিল, ও তো এখন ডিউটিতে থাকার কথা। মা, ও ওখানে কি করছিল সেটা তো আমিও বলতে পারবো না। হয়তো কোনো কাজে গেছিল, আমার সাথে হঠাৎ দেখা হয়ে গেল, আমাকে বললো ছেড়ে দিতে, আমি ওকে পুলিশ স্টেশনে ছেড়ে দিয়ে চলে এলাম। আশ্চর্য। কিন্তু তুবড়ি ওই বস্তিতে কি করছিল? হয়তো কোনো কাজ ছিল। তো তুমি জিজ্ঞেস করলে না? খুব জোর দিয়ে না, আমার মনে হয় ও পরে বলবে। অদ্ভুত ব্যাপার তো। দেখো অর্জুন, নিজের স্ত্রীর উপর বিশ্বাস থাকা ভালো, কিন্তু স্বামী হিসেবে তোমার কিছু দায়িত্ব আছে ওর প্রতি, তাই না? তোমার উচিত ছিল ওকে জিজ্ঞাসা করা যে ওই সময় ওখানে কি করছিল। দেখো, আমি জিজ্ঞেস করতেই পারি, কিন্তু আমার সঙ্গে ওর সম্পর্কটা তো এখনো তেমন ভালো নয়, তাই আমার মনে হয় তোমার জানা উচিত। পুলিশের চাকরি করে তুবড়ি মা, ও এখন ডিউটিতে আছে, ওর কাজ নিয়ে আমি ওকে কি বা জিজ্ঞেস করবো? আচ্ছা অর্জুন, তোমার কি মনে হয়, মানে আমি জাস্ট জানতে চাইছি, তুবড়ি কোনোভাবে তোমাকে ফাঁকি দিচ্ছে না তো? না না মা, ফাঁকি দেওয়ার মতো মেয়ে তুবড়ি নয়। দেখো বাবা, তোমার থেকে কিন্তু আমি বোধহয় একটু বেশি বুঝি। আমার মনে হয় কিরকম যে এই যে এতখানি সময় তুমি ওকে থানায় ড্রপ করতে গেলে, ওর সঙ্গে এতক্ষণ কাটালে, অথচ ও তোমাকে একবারও বললো না যে ও কোন কাজে গিয়েছিল? বেশ তো, ও আসলে না হয় ওকে তুমি জিজ্ঞেস করে নিও। না না না, আমি কখনোই ওকে জিজ্ঞেস করবো না। আচ্ছা ঠিক আছে, এখন আমি আসি মা। ও হ্যাঁ মা, আমার ফিরতে একটু দেরি হবে, অনেক কাজ পড়ে গেছে। চললাম। এত বিশ্বাস, অর্জুনের এত বিশ্বাস তুবড়ির ওপর। বেশ, তোমার এই এত বিশ্বাস আমি ভেঙে দেব অর্জুন, দেবই। স্যার আবার এসেছেন? দেখুন স্যার, দেখুন, এতক্ষণও থানায় ছিল না, আমি তোকে কোনো কাজে পাঠাইনি, আর আমার পারমিশন নিয়েও বেরোয়নি। সিনিয়রের পারমিশন ছাড়া কোথায় গেছিলেন? আজ গেল। কি হলো স্যার, কি জিজ্ঞাসা করছি, উত্তর দাও। স্যার, আমি একটা কাজে গেছিলাম। সে কি ডিউটি আওয়ার্সে নিজের কাজ? না স্যার, নিজের কাজে নয়, কি কাজ? আমি আমার একটা কাজ শেষ করছি স্যার, নিজেকে প্রমাণ করতে চাই। প্রমাণ করতে চাও মানে? তুমি পুলিশ হতে চাও নাকি গ্যাংস্টার? ইয়ে হ্যাঁ, মানে তুমি কি কাউকে প্রমাণ করতে চাইছো যে তুমি সেরা? গ্যাংস্টারের বাড়াবাড়ি হয়ে গেল না? না ইয়ে স্যার, মানে ওই মাথাটা প্রচণ্ড ধরেছে বুঝলেন, মানে এই এক মিনিট স্যার। কিন্তু কিন্তু এভাবে তো চলতে পারে না স্যার। স্যার, আমি এখনো বিশ্বাস করি যে ওখানে চোলাইয়ের ঠেক আছে, এবং আমি যাকে ধরে নিয়ে এসেছিলাম সে ওই বেআইনি ব্যবসার মাথা। আপনি কি বলতে চাইছেন আমি ভুল জানি? স্যার, একবার তো আমাদের পুলিশ ডিপার্টমেন্টের নাম ডুবিয়েছে, আমি বারণ করার পরেও আপনি আবার সেই কাজটা করতে চাইছেন। দেখুন, আপনি একজন সাধারণ কনস্টেবল, আপনাকে যতটুকু কাজ করতে দেওয়া হয়েছে ততটুকুই করুন, এখতিয়ারের বাইরে গিয়ে কাজ করবেন না। একটা চান্স দিন স্যার, লাস্ট একটা চান্স দিন, আমায় একবার চেষ্টা করতে দিন, তারপর যদি আমি না পারি তখন। না না, আপনাকে কোনো প্রমাণ করতে হবে না, কোনো চেষ্টা করতে হবে না। আমার দিকে তাকিয়ে থেকে কি লাভ? রাজা বিশ্বাস তোমার সিনিয়র, এখন তুমি যদি এক্সপেক্ট করো যে আমি তোমার পরে কথা বলবো, ভুল করছো।
চারিদিকে যদি তোমার এগেনস্টে এত কমপ্লেন আসে তুবড়ি, তাহলে কিন্তু মুশকিল। আর সেটা তোমার জন্য একদমই ভালো হবে না। এভিয়ার্সদের দলে যদি নাম লেখাতে না চাও তুবড়ি, নিজেকে প্রমাণ করো, বুঝলে? আর ঠিক করে কাজ করো। স্যার আমাকে কি বলতে চাইলেন? হাল না ছেড়ে মিশন সাকসেসফুল করতে? তুমি কেন? তুমি আমাকে দেখে খুশি হওনি অর্জুন? আলাদা করে খুশি হওয়ার মতো তো কিছু হয়নি নিশা। অর্জুন, তুমি কি আমার উপর অভিমান করে আছো? কেন বলো তো? ও আচ্ছা আচ্ছা, বুঝেছি। রাইট রাইট রাইট। তুমি অসুস্থ হয়েছিলে আর আমি তোমায় দেখতে যাইনি বলে তোমার অভিমান হয়েছে, তাই না? খুব স্বাভাবিক। কিন্তু অর্জুন, তুমি যদি জানতে সেটা কেন। নিশা রিল্যাক্স, কিছু বলার দরকার নেই, কারণ আমি কিছু নিয়ে ভাবিনি। সত্যি তুমি কিছু ভাবোনি? না। হ্যাঁ, খুবই স্বাভাবিক। আসলে বন্ধু তো এমনই হয়, কিছু বলার আগে সবটা বুঝে যায়। আর বন্ধুত্বের থেকে যদি বেশি কিছু হয় তাহলে তো। হোয়াট? অর্জুন, আমি আমাদের জন্য এঙ্গেজমেন্ট রিং কিনতে গেছিলাম। এঙ্গেজমেন্টের দিন আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। সেখানে একটা মেয়ের মন ভেঙে যাওয়ার মানে তুমি বোঝো অর্জুন? হ্যাঁ ঠিক আছে, আমি তোমার মনে জায়গা পাইনি, কিন্তু আমি তো তোমাকে ভালোবেসে ফেলেছিলাম অর্জুন। আমি তোমাকে নিয়ে কত কত স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছিলাম। আমি তো মানুষ, যন্ত্র নই না। এঙ্গেজমেন্ট ভেঙে গেল আর আমি তোমাকে ভুলে গেলাম। আমার মনটা তো সাদা পাতা নয় যে রেজার দিয়ে আমি মুছে ফেললাম। ভালোবাসার দাগটা এখনো আছে অর্জুন। প্লিজ নিশা, এই কথাটা বলার এখন আর কোনো মানে হয় না। না তোমার বলা উচিত, না আমার শোনা উচিত। আর এই কথাটা আমি তোমাকে বারবার আগেও বুঝিয়েছি। সরি অর্জুন, সরি। আমি আসলে ইমোশনাল হয়ে পড়েছিলাম তো, আর এই কথাগুলো না ভেতরে জমেছিল তো, তাই বেরিয়ে গেছে। জানো অর্জুন, চোখের জলের যদি রং হতো তাহলে বালিশে আঁকা ছবিগুলো তুমি দেখতে পেতে। আচ্ছা যাই হোক, আমাকে কফি খাওয়া হবে অর্জুন। তুমি ভালো আছো অর্জুন? হ্যাঁ নিশা, খুব ভালো আছি। এটা তোমার মনের কথা না মুখের কথা? তুমি বুঝতে পারো না যে ও তুবড়ি তোমার যোগ্য নয়? তুমি তারপরেও এত কষ্ট করে কেন আছো ওর সাথে অর্জুন? এটা নিতান্তই আমার পার্সোনাল ম্যাটার নিশা। আর এইসব ব্যাপার নিয়ে কথা বলতে না আমি ঠিক কমফোর্ট ফিল করি না, একদমই না। অর্জুন, তুমি ঠিক কি কি পছন্দ করো আমি কিন্তু সবটাই জানি। এটা বোধহয় আর কেউ জানে না, শুধুমাত্র আন্টিকে ছাড়া। তুবড়ির সাথে আমার বিয়ে হয়ে গেছে নিশা, আর এই কথাটাই আমি তোমাকে বারবার বোঝানোর চেষ্টা করছি। আমার জীবনের ভালো মন্দ সবকিছু এখন শুধু তুবড়ি, আর কেউ না। সে আমার পছন্দের কথা তুবড়ি জানুক আর না জানুক, সেটা আমার কাছে ম্যাটার করে না। তুমি জানো না তুবড়ি কেমন? তুমি যে অসুস্থ হয়েছিলে সেটার জন্য দায়ী তুবড়ি। তুবড়ি তোমাকে ইচ্ছে করে অসুস্থ করেছিল।
আবার নিজেই ইচ্ছে করে তোমাকে হসপিটাল নিয়ে গেছে। কেন জানো? তোমার মায়ের কাছে নিজের রেপুটেশন বাড়ানোর জন্য। এনাফ নিশা, এনাফ ইজ এনাফ। তুমি অনেক কথা বলেছো, তুমি কিন্তু আর একটাও কথা বলবে না। আমি তোমার চোখ দিয়ে না তুবড়িকে চিনব না। এই বিষয়ে আমি তোমার সাথে আর কোনো কথাও বলতে চাই না। অর্জুন, আমি সত্যি বলছি। কোনটা সত্যি কোনটা মিথ্যা সেটা সময় বলবে, তুমি নয়। আর তোমার কথা যদি সত্যি প্রমাণ হয় আমি তখন তোমার সাথে কথা বলবো, কিন্তু এখন না। সত্যিটা তো একদিন সামনে আসবেই অর্জুন। এবার আমি আসি। হ্যাঁ স্যার, আসুন। হ্যাঁ, তাই স্যার আমাকে বললেন আমার কাজ চালিয়ে যেতে। থামবো না, আমি কিছুতেই থামবো না। আমি আমার কাজ চালিয়ে যাব। ধন্যবাদ স্যার।